বাসর রাতে সদ্য বিবাহিত স্ত্রীকে ভরা আবেগের সাথে ধুকরে ধুকরে কাঁদতে দেখে বিস্ময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল শান্তশিষ্ট স্বভাবের জাঙ্কুক মির্জা। ললাটের মাঝখানে দুটি ভাঁজ পড়ল তার। পদজোড়া যেন নড়তেই চাইল না সেখান থেকে, তবুও সুঠাম দেহখানি টেনে অত্যন্ত ধীর পায়ে হেঁটে গেল তাজা ফুলে সজ্জিত পালঙ্কের নিকট। অতপর গলাটা হালকা করে ছেড়ে নিয়ে সহধর্মিণীকে ডেকে উঠল। তে যা শুনে তার কান্নার বেগ আরও বেশি বাড়তে লাগলো। ফলস্বরূপ মানুষটা স্ত্রীর সামনে বসে। স্ত্রীর একটা হাতের উপর নিজের হাতে রাখতেই দ্রুত হাত সরিয়ে নিল মেয়েটি। ভয় পেয়ে পিছিয়ে গেল খানিকটা, যা দেখে প্রচণ্ড আশাহত হলো জাঙ্কুক। আরেক দফা অবাক হয়ে অর্ধাঙ্গিনীর পানে তাকিয়ে প্রশ্ন করলো, আমাকে পছন্দ হয়নি আপনার? ফের ধুকরে কেঁদে উঠল তে। মেয়েটি আপ্যায়ন চেষ্টা করলো চক্ষু জোড়া হতে মুষলধারে পড়তে থাকা বর্ষণ বন্ধ করতে, কিন্তু হায়, যেখানে হৃদয়ে তার ঘন কালো মেঘ ঘোর হয়ে আছে সেখানে বৃষ্টি তো আবশ্যক। ফলস্বরে ব্যর্থ হলো সে। ইচ্ছে করলো দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করতে, তবে তার সেই ক্ষমতা নেই, সাহসে কুলাবে না কোনোদিন। তাই মনে মনে নিজেকে শক্ত করে স্বামীর পানে হাত বাড়িয়ে দিয়ে অশ্রুজল ফেলতে ফেলতে বলল, আপনি আপনি আপনার অধিকার বুঝে নিতে পারেন, আমি প্রস্তুত। যা শুনে সজলে ধাক্কা খেল জাঙ্কুক। এসব কি বলছে মেয়েটা? অধিকার মানে কি শুধু শারীরিক চাহিদা? মনের মিলন বলে কিছু নেই? কিন্তু সে তো এমনটা চায়নি। সে তো একটা সুস্থ এবং গভীর সম্পর্ক করতে চেয়েছিল, যেখানে মানসিক সংযোগ এবং বোঝাপড়াটা জরুরি। আচমকা শান্তশিষ্ট জাঙ্কুকের মুখভঙ্গি পাল্টে গেল, বদলে গেল গলার স্বর। ভরাট কণ্ঠে খানিকটা রাগ মিশিয়ে সে প্রশ্ন করলো, বিয়েতে মত ছিল না আপনার? পুনরায় ধুকরে কেঁদে উঠল তে, তবে মুখ দিয়ে তখনও একটাও টু শব্দ করল না সে। ফলস্বরূপ ধমকে উঠল জাঙ্কুক, কি হলো? বিয়েতে মত ছিল না? হ্যাঁ কি না? আচমকা মানুষটাকে এভাবে রাখতে দেখে ভয় তার দ্বিগুণ হলো। বিরহের আগুনে জ্বলতে থাকা বক্ষপিঞ্জর দূরে দূরে করে কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে মানুষটা যে এভাবে রেগে যাবে তা ক্ষণাক্ষরেই টের পায়নি। একটু আগে তো মানুষটার কণ্ঠটা কতটা শান্ত ছিল, কিন্তু এখন ভাবতেই কান্নার গতি তার বাড়তেই থাকলো। আর তা দেখে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল জাঙ্কুক। বিরক্ত হয়ে বিড়বিড় করলো, সাদার বিয়ে কে করে? অতঃপর পুনরায় কান্না করতে থাকা বউয়ের পানে তাকিয়ে বলল, প্রথমত আপনি আপনার কান্নাটা বন্ধ করুন, রেগে যাচ্ছি আমি। অবশ্য খুব সহজে রাগি না, তবে একবার রাগ উঠলে সামনের জনকে আছাড় দিতে দ্বিধাবোধ করি না। এবার তাই হেসকে তুলে কাঁদতে শুরু করলো। ভয় তার দ্বিগুণ থেকে 4 গুণে পরিণত হলো, যা দেখে পুনরায় ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল জাঙ্কুক। বুঝলো বউ তার চাপা স্বভাবের, পেট ফাটবে তবু মুখ ফুটবে না। তাই বুদ্ধি খাটিয়ে বলল, বড্ড অন্যায় করলেন আমার সাথে। হৃদয়ে অন্যের নাম লিখিয়ে আমাকে কেন কবুল করলেন? কি দরকার ছিল তাকে ধোঁকা দেওয়ার? পুনরায় কেঁদে উঠল তে। কাঁদতে কাঁদতে বলল, আমি তাকে ধোঁকা দেইনি। সে আমাকে বিয়ে করতে নারাজ। সে তো এখন নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত। আমি কি তাকে বলেছিলাম আমার সাথে প্রেম করতে? সে তো নিজে পাগলের মতো আমার পিছনে ঘুরেছিল। হাজার অপমান করলো, বেহায়ার মতো সামনে এসে হাজির হতো। একটা মানুষ কত ঘোরানো যায় আপনি বলুন? তারপর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করলাম, তখন তার ব্যস্ততা দেখে কি অন্যায় করে ফেলেছি, তার মতো মুনাফিককে ভালোবেসে। এইটুকু বলে তে পুনরায় কেঁদে উঠল। ফের কাঁদতে কাঁদতে বলল, সে তো আমাকে ভালোবাসেনি। ভালোবাসলে নিশ্চয়ই আমাকে বলতে পারতো না। আমার আশা ছেড়ে বাবা মা যেখানে বিয়ে দিচ্ছে সেখানে বিয়ে করে নাও। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। সে তো আমার কাছ থেকে সময় নিতে পারতো, আমি অপেক্ষা করতাম তার জন্য। কিন্তু সে একটিবারও এমন কথা মুখে আনলই না। উল্টো আমি বলাতে সে আমাকে রাগ দেখিয়ে ফোনের লাইন কেটে দিয়েছিল। তারপর আর কল করেনি সে। সে তো আমাকে চায় না, তাহলে কল কেন করবে? আর তাছাড়াও আমি সেদিন আমার ফোন সিম দুটোই ভেঙে ফেলেছি, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। সে যদি কোনোদিন আপনার সামনে এসে হাজির হয়ে বলে আপনি তার জীবনে ফিরে যাবেন? জাঙ্কুকের এহেন কথায় সে কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল। আচমকা 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে মাথা নাড়ল, যার অর্থ না। সদ্য বিবাহিতা স্ত্রীর চোখে মুখে প্রাক্তনের জন্য বিরহের ছাপ লেপটে আছে দেখে অন্তরে খারাপ লাগা শুরু করলো জাঙ্কুকের। সেই সাথে মুখমণ্ডল লাল হতে শুরু করলো রাগে। সামনে সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে ইচ্ছে করলো। সেই সাথে চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, বিয়ের আগে কেন জানানি আমাকে? কেন সব কিছু চেপে গিয়ে আমার কাঁধে ঝুলে বলেন এসব তো আমার প্রাপ্য ছিল না? তবে কিছুই বলল না সে। তার মতো ভদ্র শিক্ষিত মার্জিত মানুষের সাথে যায় না এসব। তাই চুপচাপ বসা থেকে উঠে পড়ল। অতপর বারান্দার পানে পা বাড়ালো। তবে সে বারান্দায় প্রবেশ করার পূর্বেই তাকে কান্না মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, শুনুন। সাথে সাথে পদজোড়া থেমে গেল জাঙ্কুকের, তবে পেছন ফিরে তাকালো না মানুষটা। সুঠাম দেহখানি ওভাবেই
পায়ে রাখলো। তা দেখে শুকনো ঢোক গিলতে কান্নাটা গিলে ফেলার প্রাণপণে চেষ্টা করলো। কাঁদতে কাঁদতে স্বামী নামক মানুষটাকে প্রশ্ন করলো, আপনিও ছেড়ে দেবেন আমাকে? প্রতি উত্তরে একটাও শব্দ ব্যয় করলো না জাঙ্কুক। বড় বড় কদম ফেলে বারান্দায় প্রবেশ করলো। আর তার যাওয়ার পানে তাকিয়ে নিজে থেকে যা বোঝার বুঝে নিল মেয়েটা। ফলস্বরূপ তার কান্নাটা আরো জোরালো হলো, যা বারান্দা থেকে কান এড়ালো না জাঙ্কুকের। ফলশ্রুতিতে সর্বাঙ্গ রিরি করে উঠল মানুষটার। বলে না, ধীরে বহে কিন্তু তেজ ধরে, সেরকমই শান্তশিষ্ট জাঙ্কুক ক্রোধে ফেটে পড়ল। প্রমাণস্বরূপ মানুষটা বারান্দার গোলাপ গাছের টপটা সজরে আছাড় দিল। পরের দিন চতুর্দিকে ভোরের কাঁচা সোনা রোদ ছড়িয়ে পড়েছে। প্রকৃতির ক্যানভাসে প্রতিটি রেখা আজ বড় বেশি স্পষ্ট প্রাণবন্ত। মির্জাপাড়ার নিস্তব্ধতা ভেঙে মানুষের পদচারণা শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু জাঙ্কুকের বারান্দায় তখনও যেন থমকে আছে এক টুকরো ধূসর রাত। এমত অবস্থায় বাগানের দিক থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ঘুমের রেশ কেটে গেল জাঙ্কুকের। রকিং চেয়ারে আছড়া অবস্থায় সে নিজেকে বিছানা ভেবে পাশ ফিরতেই ধপাস মুহূর্তে কঠিন মেজের স্পর্শে তার মোহভঙ্গ হলো। চোখ খোলার বদলে ব্যথায় কিছু বন্ধ করে নিল চোখ। মুখ দিয়ে অস্পষ্ট বেরিয়ে এলো এক টুকরো আর্তনাদ। সে তার নিজের ঘরের বারান্দায় মেঝেতে লুটিপুটি খাচ্ছে। নিজের অবস্থার দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আমি কি মদ না খাওয়া মাতাল নাকি ঘুমের ঘরে হাঁটা আতাল? পাশ ফিরতেই নজর পড়ল তার পরম যত্নে লালিত গোলাপ গাছগুলোর দিকে। একটি টব ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। আর সেই ভগ্নস্তূপ দেখে গত রাতে সেই ঝড় ও বাসরাতের স্মৃতিগুলো তীরের মতো মিটতে শুরু করলো তার মস্তিষ্কে। স্মৃতি স্পটে ভেসে উঠল তার অর্ধাঙ্গিনী সেই অস্ত্র সজল মুখখানি। বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যার জন্য সে তার হৃদয়ের সমস্ত পবিত্রতার সমস্ত প্রেম সযত্নে তুলে রেখেছিল। সেই নারীর হৃদয়ে অন্য কারো ছায়া। তার মনে এক বিষণ্ণ হাহাকার জেগে উঠল। খুব কি ক্ষতি হতো যদি মেয়েটি কেবল তারই হতো, তার প্রথম প্রেম, প্রথম অনুরাগ যদি এই স্বামী নামক পুরুষটিকে ঘিরেই আবর্তিত হতো, তবে হয়তো আজকের এই সকালটা হতো বসন্তের মতো রঙিন, প্রেমময়। ব্যথা টনটন করা পিঠ ও ঘাড় নিয়ে কোনো মতে আড়মোড়া ভেঙে সে ঘরের ভিতরে প্রবেশ করলো। দৃষ্টি গিয়ে স্থির হলো পালঙ্কের উপর। সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে তে, যাকে সমাজ ও ধর্ম স্ত্রী বলে স্বীকৃতি দিয়েছে। মেয়েটার চোখের পাতাগুলো তখনও ভেজে একাকার। ফোলা চোখগুলো সাক্ষ্য দিচ্ছে সারা রাতের নীরব স্কন্দনের। পরে সেই ভারী বেনারসিটা তখনও তার অঙ্গে জড়ানো। রাতে সেই ছটফটানি এখন পাথরের মতো নিথর এক শান্তিতে রূপ নিয়েছে। জাঙ্কুকের মনে এক বিচিত্র মায়া উদয় হলো। মনে মনে নিজেকে বোঝালো, যা হওয়ার তো হয়েই গেছে। 3 কবুল পরে যাকে জীবনসঙ্গী করেছি তাকে তো আর ছুঁড়ে ফেলে দিতে পারি না। পালঙ্কের পাশে দাঁড়িয়ে সে 2 বার মৃদু কাশি দিল, কিন্তু তে কোনো সাড়া দিল না দেখে অগত্যা দ্বিধাগ্রস্ত কণ্ঠে ডাকলো, শুনছেন? এই যে, শুনতে পাচ্ছেন? অপরিচিত কণ্ঠের ডাকে তের তন্দ্রা ছুটল। চোখ পিটপিট করে তাকাতেই দেখলো জাঙ্কুক নামক মানুষটা তার উপর ঝুঁকে আছে। রাতের সেই তিক্ত স্মৃতি মনে পড়তেই সে এক শুকনো ঢোক গিলে অস্পষ্ট কণ্ঠে বলল, আপনি কেন? আপনার তাকে আশা করেছিলেন বুঝি? তের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এমন অপ্রত্যাশিত খোঁজা সহ্য করার মতো মানসিক শক্তি তার ছিল না। তাই সে মিনমিন করে প্রতিবাদ করলো, আপনার ঘরে আমি তাকে কেন আশা করতে যাব? জাঙ্কুক পুনরায় আরেকটা খোঁজা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই দরজায় সজোরে করাঘাত পড়ল। তে চমকে উঠল। জাঙ্কুক কেবল চোখ বুজে বিড়বিড় করলো, ইডিয়ট। বাইরে থেকে জেমিনে সেই চপল কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাইজান, বাসার বিলাস তো শেষ, এবার জলদি ওঠেন তো। রানীজান বলেছেন খাবার ঠান্ডা হলে আরো গরম করা হবে না। আমার কিন্তু ভারী শরম লাগছে, আমি আর ডাকতে আসতে পারুম না। জেমিনের চঞ্চল প্রস্থান আর তার রেখে যাওয়া কথাগুলো তাকে লজ্জার সাগরে ডুবিয়ে দিল। জাঙ্কুক তে সে বিব্রত মুখের দিকে তাকিয়ে খানিকটা তাচ্ছিল্য স্বরেই বলল, অকারণে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। আমাদের মধ্যে লজ্জা পাওয়ার মতো তেমন কিছু তো ঘটেনি। যান দ্রুত তৈরি হয়ে নিন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তার কণ্ঠস্বর তীর কানে কেমন যেন শোনালো। তাতে কি অধিকারের আড়ালে থাকা কোনো গভীর অভিমান ছিল, নাকি কেবলই শীতল রাগ? সে বুঝে উঠতে পারল না। তবে তার বুকটা অজানা এক আশঙ্কায় দুরু করতে লাগলো। মির্জাবাড়ির ডাইনিং টেবিলে তখন রূপালি চামচের টুংটাং শব্দ, সুস্বাদু খাবারের সুবাস মামা করছে চারদিকে। পরিবারের সকল একে একে আসনে বসলেও সকলের উৎসুক দৃষ্টি খুঁজছে নতুন কপদিকে। তবে
অন্দরের খবর বাইরে সে উৎসব মুখর পরিবেশে পৌঁছায়নি। এদিকে শয়ন কক্ষে জাঙ্কুক তখন বিছানায় শুয়ে বন্ধ হয়ে আসে তার চোখের পাতা। ঠিক সেই সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এলোতে জাঙ্কুকের ঠিক পিছনে গিয়ে থমকে দাঁড়ালো সে। বুকের ভেতর এখনো দ্রুদ্রু করছে। কণ্ঠিত স্বরে ডাকলো, শুনছেন? ডাক শোনা মাত্রই সে সচকিত চোখ মেলল। ঘাড় ঘোরাতে অর্ধাঙ্গিনী সে অশ্রু সজল রক্তিম চোখ জোড়া তার নজরে এলো। মুহূর্তেই তার বিষণ্ণ মন এক তীব্র রাগে বিষিয়ে উঠল। তার নিশ্চিত বিশ্বাস এই চোখের জল কেবলই প্রাক্তনের জন্য। সজ্জা ত্যাগ করে উঠে বসতেই জাঙ্কুক তপ্ত স্বরে বলল, সমস্যা কি আপনার? তার জন্য যদি এতই মন পড়বে, বুক ফেটে চৌচির হবে, তাহলে বিয়ে করতে কে বলেছিল? নাকি ভালো ঘর ভালো পাত্র শুনে লোভ সামলাতে পারেননি? তার এই কাট কাট কণ্ঠে বলা এহেন কথা শুনে প্রচণ্ড অপমানিত বোধ করলতে তা লাল হয়ে যাওয়া চক্ষু জোড়া হতে গড়গড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবে সে দ্রুত তা হাত দিয়ে মুছে নিয়ে বলল, আপনার যদি মনে হয় আমার সাথে আপনার সংসার করা সম্ভব নয়, ইটস ওকে। বাবাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। তবে বলে রাখি, আপনাদের বাড়ি আগে থেকে একবারই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনার পরিবার এক প্রকার নাছরবান্দা হয়ে এসেছিলেন। না হলে আমার অত শখ ছিল না আপনার মতো মানুষকে বিয়ে করার। রাগের মাত্রা আরো তীব্র হলো জাঙ্কুকের। বিছানা থেকে নেমে তের মুখোমুখি হয়ে এক গাদা ক্রোধ নিয়ে বলল, আমার মতো মানুষ মানে কি বলতে চাইছেন আপনি? লিসেন, আপনার মতো মেয়েকে যে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল আপনার। তবে এক্ষুনি এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম। আই ওয়ান্ট টু ডিভোর্স। আর তার ব্যবস্থা করবেন আপনি। আজই আপনার বাড়ি গিয়ে আপনার বাবাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করবেন। আমার কোনো শখ নেই আপনার মতো মেয়ের সাথে সংসার করার, যার মনে প্রাণে পরপুরুষের বসবাস। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না জাঙ্কুক। বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়লো। অতবার জোরে শব্দ করে দরজা বন্ধ করতেই কেঁপে উঠলতে তখন তার চক্ষু দিয়ে নোনা পানির ধারা নেমেই চলেছে। বিকালবেলা তে বধূ সাজে বসে আছে তার রুমে। এইদিকে জাঙ্কুকের বড় বোন সে এসে নক করলো তের রুমে। তে, তুমি তো তৈরি, কিন্তু তোমার জনাব কোথায়? সকালে যে কাজের বাহানা বেরোলো, ফেরার নাম নেই। জানো কিছু? তিন নিঃশব্দে মাথা নাড়ালো, যার অর্থ না। বলো কি? আমার ভাইটা দেখছি বউকে পাত্তাই দিচ্ছে না, অথচ বিয়ের আগে তোমাকে একবার দেখি কি লঙ্কা কাণ্ড। শখানেক পাত্রী প্রত্যাখ্যান করে আসা সেই শান্ত ছেলেটা জোর গলায় বলেছিল, বিয়ে করলে এই মায়াপরি তে কি করবে? যার রূপ আর লাবণ্য দেখে তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। তাকে ছেড়ে সে অন্য কাউকে অর্ধাঙ্গিনী বানাবে না, এমনকি সিঙ্গাপুর থেকে ছোট ভাইয়ের ফেরার অপেক্ষাটুকু শেষ হইতে পারেনি। এতে উথাল পাথাল টানছিল তার মনে। লিজার প্রতিটি শব্দ তের কানে যেন এক একটি অদৃশ্য চাবুক হয়ে বাঁচতে লাগলো। যেই মানুষটা আজ সকালে বিচ্ছেদের হুমকি দিয়ে গেল, সেই মানুষটাই নাকি তাকে ভালোবাসে নিজের করে নিয়েছিল। বিস্ময় আর অনুশোচনায় তের বুকটা হু হু করে উঠল। লিজা আর দেরি না করে জাঙ্কুককে ফোন করলো। দুবার রিং হতে ওপাশ থেকে মানুষটা কল রিসিভ করতেই সে অনুযোগের স্বরে বলে উঠল, তোর আক্কেলটা কি বলতো জাঙ্কুক? নিজের পছন্দে বিয়ে করে বউকে একা ফেলে লাপাত্তা। বেচারের মুখটা তো শুকিয়ে গেছে। ফিরবি কখন? শ্বশুরবাড়িতে আজই তো যাওয়ার কথা। জাঙ্কুক ওপাশ থেকে বলে উঠল, আপু, আমি আজ ফিরবো না। ওনাকে একাই চলে যেতে বলো। কিন্তু ও একা একা? উনি একাই যাবেন। তুমি শুধু যাওয়ার ব্যবস্থা করে দাও। আর বারবার কল করে ডিস্টার্ব করবে না। বিজি আছি আমি, বাই। এরপর কেটে গেল মধ্যে দিয়ে দুটো দিন হচ্ছে তে নিজের বাড়ি ফিরেছে। তারপর থেকে জাঙ্কুক নামক মানুষটার সাথে কোনো রকম যোগাযোগ নেই তার। তে দূর আকাশের পানে দৃষ্টি জোড়া স্থির রেখে ফুপিয়ে উঠল, আমি বলতে পারবো না মাবুদ। আব্বুর সামনে কিছুতেই আমার মুখ দিয়ে ডিভোর্সের কথা বেরোবে না। তার যদি অতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে সে বলুক, আমি পারবো না, কিছুতেই বলতে পারবো না। এইদিকে তের আম্মু বাইরে থেকে তেকে দরজাটা খুলতে বলল। তে দরজা খুলতেই জিজ্ঞাসা করে বসলো, ছেলেটা আসছে না কেন? তার কি কাজ শেষ হচ্ছে না? লোকজন কানাঘুষা করছে। তোর আব্বু এক প্রকার বিরক্ত। সত্যি করে বলতো, কি লুকাছিস? সবকিছু পেটের মধ্যে ভরে রাখলে সমস্যার সমাধান হবে না। কি হয়েছে আমাকে বল। মায়ের ভরসা পেয়ে নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না তে। মেয়েকে বুকে টেনে মাথায় হাতে রাখতেই কান্না ভেঙে বলতে, আমি আর ও বাড়িতে যাবো না। তুমি আব্বুর সাথে এ বিষয়ে কথা বলো। এসব কি বলছিস তে? দেখি আমার দিকে তাকা। জাঙ্কুকের সাথে কিছু হয়েছে? কথা বলছিস না কেন তে? কিছু জিজ্ঞাসা করছি। তে কেবল মাথা নিচু করে ফোপাতে থাকলো। তা দেখে তের আম্মু যা বোঝার নিজে থেকে বুঝে নিয়ে বলে উঠল, সংসার করতে গেলে ছোটোখাটো বিষয়ে একটু একটু ঝগড়াঝাটি হবে, তাই বলে যাব না, এটা আবার কেমন কথা? এসব যদি জাঙ্কুকের কানে পৌঁছায় কি ভাববে ছেলেটা? কষ্ট পাবে না?
তুই ওর স্ত্রীতে, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়, সেটা তোকে নিজে পছন্দ করেছে, তোর তো কোনো আপত্তি ছিল না। তাহলে এসব ভাবনা আসছে কেন? শোন, এসব বদবুদ্ধি মাথায় আনলে খবর আছে তোর। তোর আব্বুকে তো ভালো মতোই জানিস, কেমন মাথা গরম মানুষ। আস্ত রাখবে না আমাকে, তোকে, দুজনকে মেরে ফেলবে। মানুষটা যেমন ভালোই ভালোই, তেমনি খারাপে খারাপ। কথা শেষ করে তিনি মেয়ের কপালে পরপর 3টি চুম্বন এঁকে দিয়ে ফিরে বলল, জামাই বাবাকে ফোন কর, কিছুক্ষণ কথা বল, দেখ কিছুটা হলে শান্তি মিলবে। আমি যাই। এরপর আর দাঁড়ালো না, তবে একেবারে চলে গেলেন না। দরজার নিকট দাঁড়িয়ে পড়ে বলে উঠল, কথা বলে ড্রয়িং রুমে আসিস, তোর আব্বু ডাকছিল। কিছুক্ষণ পর তে ড্রয়িং রুমে যেতেই দেখতে পেল দরজা খোলা। ওপাশে ছোট্ট ট্রলি ব্যাগ আর থলে ভর্তি বাজার নিয়ে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল সে। একরাশ বিস্ময় নিয়ে কোনো রকমে উষ্ঠজোড়া নারী উচ্চারণ করলো, আপনি? কেন? আপনার তাকে কি আশা করেছিলেন বুঝি? খোঁচা খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না তে। সে তখনও একটা শখের মধ্যে রয়েছে। তার দৃষ্টিজোড়া জাঙ্কুক নামক মানুষটার গভীর দুই আঁখিতে তাক করা, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে। ঠিক তখনই তেয়ের আম্মু জাঙ্কুককে উদ্দেশ্য করে খুশিতে গদগদ হয়ে ডেকে বলল, তে, তোর বুদ্ধি হবে না কোনোদিন? নতুন জামাইকে ওভাবে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? দরজা থেকে সরে দাঁড়া। কণ্ঠস্বর স্পষ্ট করে বলে উঠল, বাজারের থলে দুটো আমাকে দিন। তার কোনো দরকার নেই, ভারী আছে, পারবেন না। বলুন কোথায় রাখতে হবে, আমি নিজে রেখে আসছি। আজ যেন তের অবাক হওয়ার পালা। সে পুনরায় মানুষটার পানে ফ্যালফাল দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক গলাটা হালকা করে ঝেড়ে নিয়ে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে আপনি একটু শরমও করবেন না? মুহূর্তে হা হয়ে গেল তের মুখ। উষ্ঠজোড়া নাড়িয়ে কিছু বলতে নিল, তবে তার পূর্বেই মানুষটা পুরোজোড়া কুচকে চক্ষু জোড়া ছোট ছোট করে তাকাতেই দ্রুত চোখ নামিয়ে নিল মেয়েটা। তড়িঘড়ি করে বলল, আমার পিছনে আসুন। ঘড়ির কাঁটা যখন 9:30টার ঘরে শুয়েছে, তখন কেবলই সমস্ত রান্না সম্পূর্ণ হলো। ক্লান্তিতে তে যখন যুবধুবু অবস্থা, তখন তের আম্মু স্নেহ ভরা কণ্ঠে বলে উঠল, তে, জামাতে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জামাইকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণে খাবার টেবিলে সাজাই। মায়ের কথা মৃদু সায় জানিয়ে তে নিজের কক্ষের পানে পা বাড়ালো। তবে অদ্ভুত এক দ্বিধা এসে ভর করলো তার পায়ে। ঠিক ঘরের দরজায় গোড়ায় পৌঁছাতেই আচমকা বুকের ভেতরটা কেমন দূর দূর করে উঠল, যেন এক অজানা অস্বস্তি আর লাজুকতার অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছে সে। তবুও তো যেতেই হবে। ফুসফুস করে দীর্ঘ শ্বাস ফেলে সে নিজেকে সামনে নিল। অতপর ভেড়ানো দরজার কাছে আলতো করে টোকা দিল। সেই শব্দ বোধহয় ভেতরে মানুষটার কান অব্দি পৌঁছালো না। তাই সে মৃদু গলা ছেড়ে লাজুকতার চাদরে মোড়ানো স্বরে মিনমিনিয়ে বলল, আসবো? ভেতর থেকে এবারও কোনো প্রত্যুত্তর এলো না। খানিকটা দ্বিধা আরও খানিকটা সাহস সঞ্চয় করে সে দরজাটা সামান্য ঠেলে মাথাটা ভেতরে গলাতেই থমকে গেল। কাঠের হেডবোর্ডে হেলান দিয়ে থাকা জাঙ্কুকের সরাসরি তীক্ষ্ণ দৃষ্টি তখন তার উপরে নিবদ্ধ। মানুষটা একজোড়া পুরো কুচকে চোখ দুটো ঈষৎ ছোট করে গভীর মনোযোগী তাকে দেখছে। চটচলতি নজর সরিয়ে নিয়ে এসে ঘরে প্রবেশ করলো, কিন্তু তার অপ্রস্তুত ভাব লুকাতে না লুকাতেই জাঙ্কুকের স্পষ্ট কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। কি ব্যাপার? স্কুল পুরো নির্বিদের মতো ছুকছুক করছিলেন কেন? দেখার ইচ্ছে হলো তো সরাসরি দেখতে পারেন, আই ডোন্ট মাইন্ড। তের চক্ষু জোড়া মুহূর্তে বিস্ময়ে দ্বিগুণ বড় হয়ে গেল। মানুষটা বলে কি, নিজেকে কি ভাবে? একে তো ভিতরে জমে থাকা অভিমান আর রাগে ফুঁসে উঠল সে। তর্জনী উঁচিয়ে করা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক চোখের পলক না ফেলে বলে উঠল, বিউটিফুল। তে পুনরায় আর এক দফা থতমত খেয়ে গেল। তর্জনীটা বাতাসে জমে রইল। ঠোঁট জোড়া কেঁপে উঠল এক অদ্ভুত আবেশে। বিষমকে আমতামতা করে বলল, সরি। মানুষটা তখন অথরের করে এক চিলতে দুষ্টমির হাসি ফুটিয়ে বলল, আপনার গলার কাছে থাকা ওই ছোট্ট বিউটি স্পটটার কথা বলছিলাম। আপনি কি শুনলেন? বিউটিফুল। আসলে আপনারা মেয়েরা না সবসময় সুন্দরী শব্দটা শোনার জন্য একদম উন্মুক্ত হয়ে থাকেন আর বাহানা খোঁজেন। তো এবার দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলে উঠল, মোটেও না, আমি বিউটি স্পটে শুনেছিলাম। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। তড়িঘড়ি করে মানুষটার কৌতূহলের দৃষ্টি সীমানা পেরিয়ে ওয়াশরুমের ভেতর আত্মগোপন করলো সে। রাতে খাওয়া দাওয়া শেষে রাত তখন 11:30। তের ঘরের ভেতরে বড় বাতিটা তখনও নিভেনি। জাঙ্কুক বিছানায় আতশাওয়া হয়ে ফোনে কি যেন গভীর মনোযোগ দিয়ে টাইপ করছে। তার মুখ অবয়ব শান্ত হলেও চোখের কোণে এক চিলতে তীক্ষ্ণতা। সে ক্ষণে ক্ষণে আর চোখে ঘরের কোণে টেবিল ল্যাম্পের আলোয় ডুবে থাকা তার অর্ধাঙ্গিনীর দিকে তাকাচ্ছে। তে তখন সমস্ত পৃথিবী ঘুরে গল্পের বইয়ের পাতা নিমজ্জিত। কারো উপস্থিতির বিন্দু মাত্র খেয়াল নেই যেন।
তা দেখে কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুক এবার কিছুটা উচ্চ স্বরে গলা ছেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু তে নির্বিকার। সে যেন এই ঘরের বাসিন্দাই নয়। বাধ্য হয়ে জাঙ্কুক বলে উঠল, রুমের লাইটটা কি আজ রাতে আর বন্ধ হবে না? তে চমকে বই থেকে চোখ তুলে তাকালো। জাঙ্কুকের দিকে তাকিয়ে অত্যন্ত নরম শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আপনি ঘুমাবেন? না, আমি তো রাত জাগা নিশাচর পেঁচা। মানুষটার তাৎক্ষণিক বাঁকা কথা শুনে গল্পের মোহময় জগৎ থেকে সে এক ঝটকায় বাস্তবে যেন আছাড় খেলো। একটা দীর্ঘ শ্বাস ফেলে বইটা সযত্নে বন্ধ করে রেখে উঠে দাঁড়ালো। সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে জাঙ্কুকের উদ্দেশ্যে 2-4টে অদৃশ্য বান ছুড়ল। এরপর বড় বাতিটা নিভিয়ে দিতেই ঘরটা এক মায়াবী আবছা নীলচে আলোয় ভরে উঠল। ততক্ষণে জাঙ্কুক বিছানায় আরামে শুয়ে তের কোরবাইশটা নিজের বুকের মাঝে টেনে নিয়েছে। কয়েক মুহূর্ত পার হওয়ার পর জাঙ্কুক চোখ মেলে দেখলো তে তখন খাটের পাশে মূর্তির মতো দাঁড়িয়ে উসখুস করছে। বিছানায় আসার কোনো লক্ষণ নেই। ও মুহূর্তেই ঠোঁটের কোণে কিঞ্চিত দুষ্টমি হাসি টেনে এনে সামান্য ঘাড় উঁচিয়ে চিবুক নেড়ে বলল, আমার মতো এমন হ্যান্ডসাম একটা ছেলের পাশে শুয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে এতই কষ্ট হয় আপনার, তবে মেঝেতে মাদুর পেতে শুতে পারেন, আই ডোন্ট মাইন্ড। বলে সে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে ও পাশে পাশ ফিরে শুয়ে পড়ল। ততক্ষণে চোখ জোড়া বড় বড় হয়ে গেছে তের। সে ফুঁসে উঠল তৎক্ষণাৎ, ধপাধপ পা ফেলে বিছানার নিকট পৌঁছে ধপ করে তার পাশে শুয়ে পড়ল। যা টের পেতে মিটমিটিয়ে হেসে উঠল জাঙ্কুক। গভীর রাত, ডিম লাইটের আলোতে মৃদু আলোকিত তের কক্ষ। এসি চলার ফলে পুরো কামরা জুড়ে শীতলতা বিরাজ করছে। ফলস্বরূপ আরামে কোলবাস জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে জাঙ্কুক। এমতো অবস্থায় তে মানুষটার অত্যন্ত নিকটে পৌঁছে তার একটা হাত জাঙ্কুকের পেটের কাছে কোল বালিশের উপর, আর অপর হাত কাঁধের এক পাশে রেখে জাঙ্কুক নামক মানুষটার মুখের পানে খানিকটা ঝুঁকে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুক এপাশ ফিরতেই সে তড়িঘড়ি করে সরে আসতে নিলে খপ করে তার একটা হাত ধরে ফেললো জাঙ্কুক। টের পেতে চক্ষু জোড়া খিচে নিয়ে জিহ্বা কামড়ে ধরলোতে তৎক্ষণাৎ তার কর্ণকুহরে পৌঁছালো জাঙ্কুকের ঘুম জড়ানো কণ্ঠ, তে আপনি তো একদমই সুবিধার নাম দেখছি। শেষমেশ ঘুমন্ত মানুষটার সুযোগ নিলেন। আমি কিন্তু কারো জিনিস ভোগ করে থাকা মানুষ নয়, যে যা দেয় তাকে তার ডাবল ফিরিয়ে দিই। তো বলুন, আমার সুন্দর অধর দেখে লোভ সামলাতে না পেরে কটা চুমু খেলেন? বিস্ময়ে চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল তের। পর মুহূর্তে নাক মুখ কুঁচকে বলল, ছি ছি, আমি এমনটা করিনি। তাহলে কোথায় খেয়েছেন? ছি, আপনার মুখটা বন্ধ করুন প্লিজ। কেন, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে? না না, সুগন্ধি বেরোচ্ছে। তে অধৈর্য ও বিরক্ত হয়ে কথাটা বলতেই জাঙ্কুক শব্দ তুলে হাসে। বউয়ের পানে খানিকটা ঝুঁকে গিয়ে নিচে আওয়াজে বলল, দেখলেন, সত্যিটা বেরিয়ে গেল। সাথে সাথে মানুষটার চোখে চোখ রাখলো সে। অতঃপর আঁখি জোড়া ছোট করে বলল, কোন সত্যিটা? এটাই যে আমার সুগন্ধিযুক্ত মুখে সুন্দর অধর দেখে আপনি সত্যি সত্যি নিজেকে কন্ট্রোল করতে না পেরে করে দিয়েছেন। কিরমির করে উঠল তে। নাসিকা হতে ফুসফুস করে আওয়াজ বের করে সে ডান হাতে তর্জনী আঙুল বের করে বলল, দেখুন, আসলে আপনার কোনো সমস্যা না থাকলে আমার আবার কিসের সমস্যা? জাঙ্কুক বলে উঠল। দেখে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে পুনরায় চোখ মুখ কুচকে নিল তে। ছি, আপনি একটা যাচ্ছে তাই মানুষ, সাথে অসভ্যর ফ্যাক্টরি। যা বাবা, যা করলেন আপনি, আর অসভ্যর ফ্যাক্টরি হয়ে গেলাম আমি। শুনুন, তাতে দাঁত চেপে সে ডাকতে দুষ্ট হয়ে সে জাঙ্কুক উত্তর দিল, বলুন, আপনি যেমনটা ভাবছেন আমি এমন কিছুই করিনি। আপনি বললেই আপনাকে বিশ্বাস করতে হবে? দেখুন, ঘুম থেকে উঠিয়ে দিয়ে এখন শুধু দেখুন দেখুন করছেন, না দেখালে দেখব কি করে? তে রাগী মুখের দিকে দৃষ্টি জোড়া স্থির রেখে জাঙ্কুক দুষ্টমি করে কথাটা বলতেই মেয়েটা নিজের কোটটুকু সামলাতে না পেরে নিজ বালিশ উঠিয়ে জাঙ্কুকের বাহুতে বাড়ি দিল। সাথে সাথে ব্যথা পাওয়ার ভান করে কুপিয়ে উঠল জাঙ্কুক। একে তো চুরি করে আকাম করেছেন আপনি, তার উপরে সেটা ঢাকতে এখন মারতে শুরু করেছেন। বিয়ের আগে তো আপনার বাবা মা বলেননি আপনি একটা চুন্নির পাশাপাশি গুন্ডিও বটে। পুনরায় নরম বালিশে নরম পোহার এসে লাগলো জাঙ্কুকের বাহুতে। সেই সাথে শুনতে পেল অর্ধাঙ্গিনীর নরম গলায় তীক্ষ্ণ আওয়াজ, আপনার বাবা মা তো বলেনি তাদের ছেলে অসভ্যর পাশাপাশি সিরিয়ালের কুচুটে শাশুড়ের মতো ঝগড়ুটে, যে কিনা সারাক্ষণ মানুষের পিছনে আঠার মতো লেগে থাকে। নাইস। আসমকা আস্তে আস্তে দু হাতে তালি দিয়ে জাঙ্কুক কথাটা বলতে ভরকে গেল মেয়েটা। মানে, আপনার ঝগড়ার প্রতিবার কথা বলছি। যে পরিমাণে বোয়াল মাছের মতো হা করে করে ঝগড়া করছেন, আপনাকে তো অস্কার দেওয়া উচিত। পুনরায় উষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ওদের। পর মুহূর্তে ক্রোধে ফেটে পড়ল সে। খেই হারিয়ে মানুষটাকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিতেই জাঙ্কুকের মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় রে। তবে এইটুকুতেই ক্ষান্ত হলো না তে, বরং পাশ থেকে বালিশ তুলে মানুষটার প্রশস্ত
সিনা এলো পাতারি মারতে শুরু করলো। তা দেখে জাঙ্কুক হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। সে তো ভেবেছিল তার বউ চাপা স্বভাবের কঠিন প্রকৃতির মেয়ে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হলো তেরেহীন আচরণে। আতে বন্ধ করে সব, এই চুমোচুন্নি থামুন বলছি, থামুন, না হলে চিৎকার করে আপনার আব্বুকে ডাকবো। শ্বশুর আব্বা? আচ্ছা মানুষ তো আপনি, আপনার মতো লোক আমার জীবনে দুটো দেখিনি। তে এক হাত দিয়ে জাঙ্কুকের মুখ চেপে ধরে কথাটা বলতে বলতে আচমকা তার হাতে কামড় বসালো। সাথে সাথে ব্যথিত হাতে একটা ঝাঁটা মেরে দূরে সরে এলো মেয়েটা। তৎক্ষণাৎ জাঙ্কুক উঠে বসতে বসতে বলে উঠল, শ্বশুরবাড়ি বেজ্জতি একদম সহ্য করবো না আমি, এক্ষুনি আপনার আব্বা আমার কাছে বিচার দিব। শেষের কথাটা বলে জাঙ্কুক বিছানা থেকে নামতে নিলে পেছন থেকে তার একটা হাত টেনে ধরতে অনুনয় করে বলল, প্লিজ যাবেন না, আমার আব্বু অনেক রাগী, ভুল হয়ে গেছে আমার, বিশ্বাস করুন আমি আপনাকে এসব চুমুটুমু খাইনি, কেবল আপনি ঘুমিয়ে আছেন কিনা দেখছিলাম আমার কোরবাইশটা আপনার কাছ থেকে নেব বলে, আর তখন আপনি জেগে গিয়ে উল্টোপাল্টা বলছিলেন তাই রেগে গেছি। কথাগুলোতে নরম স্বরে বলল, তারপর মানুষটার পানে তাকাতেই দেখলো জাঙ্কুক এক দৃষ্টিতে তার হাতের পানে তাকিয়ে আছে, যেখানে সে দু হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। সরি কথাটা বলে দ্রুত ছেড়ে দিল সে তার হাত। তৎক্ষণাৎ জাঙ্কুক হালকা করে গলাটা ঝেড়ে নিয়ে বলল, একটুখানি সরিতে কাজ চলবে না? তাহলে অনেকগুলো সরি। তাই কায়দায় পরে মাথা নিচু করে মিনমিন স্বরে কথাটা বলতেই চক্ষু যারা ছোট ছোট করে নিল জাঙ্কুক। বলে উঠল, এখন ভেজা বিলার সাজলেও কাজ চলবে না, আপনি আপনার গুরুজন স্বামীকে ধরে মেরেছেন, আর আপনি যে চুপ, মুখে মুখে তর্ক, যাব শ্বশুর আব্বুর কাছে। পুনরায় চুপ হয়ে গেল তে। বলা যায় না মানুষটা যে পরিমাণের বদ, সত্যি সত্যি যদি তার বাবার কাছে চলে যায় এত রাতে সিনক্রেট হবে ভেবে মিনমিন স্বরে বলে উঠল, কি করবো বলুন, যেমন আমার ঘুম ভেঙে দিয়েছেন তেমনি ঘুম পাড়িয়ে দিন। মানে বাংলা ভাষা বোঝেন না? নিন আমার মাথার চুলগুলো টানতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত ঘুমাবো ততক্ষণ টানতেই থাকবেন। বলতে বলতে শুয়ে পড়লো জাঙ্কুক। কতবার পুনরায় বলল, কি হলো মিসেস মির্জা, ডাকবো শ্বশুর আব্বাকে? তবে বাকি কথা আর শেষ করতে দিল না তে তাকে। তড়িঘড়ি করে জাঙ্কুকের সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সকালবেলা ভোরের লাজ ও কাভা ততক্ষণে দিগন্তের ওপারে মিলিয়ে গেছে। আকাশ জুড়ে এখন গাঢ় নীলের রাজত্ব। সূর্যের আলো ঠিক তীক্ষ্ণ না হলো চারপাশ জুড়ে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। ঘড়ির কাঁটা তখন বেলা 9টার ঘর ছুঁই ছুঁই। জাঙ্কুক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠিক পাশেই সাহিত্যতে সে আলতো করে একটা আড়মোড়া ভেঙে চোখ দুটো পিটপিট করে তাকাতেই জাঙ্কুকের ঘুমান্ত মুখখানি তার নজরে এলো। কি নিষ্পাপ শান্ত সেই চেহারা, যেন এক স্থির অতল দিঘি। এই মানুষটাকে দেখে কেউ বিশ্বাস করবে যে সে আসলে এক ফ্রন কাটা রাজা? ঝগড়া করতে তার জুড়ি মেলা ভার। ভাবতেই সে আনমনে মুখ বাঁকালো, বিড়বিড় করে বলে উঠল, একেবারে মিষ্টি বিষ একটা, এমন মিষ্টি করে খোসা দেয় না আল্লাহ, তীরের ফলার মতো এসে বুকে বিধে। অসহ্য পুরুষ একটা, ভোর রাত পর্যন্ত চুল টানালো, এখন আমার হাতটাই ব্যথা করছে, ইচ্ছে করছে নাক বরাবর একখানা ঘুষি বসিয়ে দেয়। হ্যাঁ, আবারও একটা আড়মোড়া ভেঙে তে বিছানার উপর উঠে বসলো। অভ্যাসবশত দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই তার চোখগুলো চরগাছ হয়ে গেল। অস্পষ্টভাবে মুখ থেকে বেরিয়ে এলো 9টা 15। পর মুহূর্তেই চোখ দুটো সরু করে তাতে দাঁত চেপে ঘুমন্ত জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, সব হয়েছে এই বদলোকের জন্য। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বাসি চুলে চিরুনি ছোঁয়ানোর ফুসটাটুকু পেল না। মুখে সামান্য একটু ক্রিম মেখে সে রান্নাঘরের দিকে ছুটল মাকে সাহায্য করতে। তবে ড্রয়িং রুমে পা রাখতেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। দাদি বলতে বলতেই সে সোফার দিকে ছুটে গেল। সেখানে এক বৃদ্ধা বসে আছেন। তে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে আবদারে সুরে বলল, তুমি আর কিন্তু ভাইপোদের বাড়ি যাবে না বলে দিলাম। ভালো নিজে চলে এসেছে ভালো কথা, নইলে আজ আব্বুকে পাঠাতাম ধরে আনতে। কথা শেষাংশে তে আবেগের বসে একটু জোরে জড়িয়ে ধরতেই বৃদ্ধা ব্যথায় কুকড়ে উঠলেন, আর্তনাদ করে উঠল, আল্লাহ গো মরলাম, সার সুরি, অত বড় ধেরে মেয়ে হলি, বুদ্ধি শুদ্ধি কবে হবে তোর? ছাড় বলছি, যাকে এভাবে ধরলে কাজ হবে তাকে গিয়ে জড়িয়ে ধর। তে লজ্জা পেয়ে চট করে হাত সরিয়ে নিল। অভিমানী মুখে চলে যেতে নিলেই দাদি তাকে পেছন থেকে ডেকে উঠল, এই সরি কোথায় যাস, শুনে যা। সে আবার ফিরে এলো। দাদি তাকে ইশারায় কাছে ঝুঁকতে বললে সেও বাধ্য মেয়ের মতো একটু ঝুঁকে বলল, কি হয়েছে জলদি বলো, আমার অনেক কাজ আছে। দাদি নাতনির একটা হাত নিজের হাতের মুঠো নিলেন, চোখ দুটো ছোট ছোট করে তর্জনী দিয়ে নাকের ওপর পাওয়ার চশমাটা একটু ঠেলে ফিসফিসিয়ে বলে উঠল, কিছুই তো বুঝছি না,
না জামাইকে আদর্শ করে না নাকি? ভর্তির মধ্যে অস্বস্তির চরম পর্যায়ে পৌঁছালোতে দাদির হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছি দাদি, আমাদের পার্সোনাল কথা তোমাকে কেন বলবো? এই ছেলে দ্বারা এত মুসরামুসরি করিস কেন? না তুমি ছাড়ো, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। তখন দাদি গম্ভীর হয়ে বলে উঠল, নতুন বউ একটু সেজে গুজে থাকবি, না জামাইয়ের মাথা নষ্ট করে রাখবে তা না, তোকে দেখলে মনে হয় ঘটে কুরানি। এমন চাঞ্চলন হলে নাচ জামাই তো ঘর ছাড়া হবে রে। পুরুষ মানুষ কিন্তু পাকাল মাছের মতো দিদিমণি, যতক্ষণ শক্ত করে ধরে রাখবি ততক্ষণ তোর হাত ফসকানোই পরাক পার। স্বামীকে ভালোবাসা আসলে বেঁধে রাখতে হয়। অনেক পুরুষ তো প্রথমে এক নারীতে আসক্ত থাকলেও পরে তাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। দাদির প্রতিটি কথা যেন তীর বুকে তীরের মতো বিঁধল। তার হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া পশুর মতো খলবড়ে উঠল। একটা শুকনো ঠোক গিলে সে অতীতে হারিয়ে গেল। সে নিজে তো তার এক জলজান্ত প্রমাণ। তাকেও তো কেউ একজন একদিন পাগলের মতো চেয়েছিল, অথচ আপন করে নেওয়ার আগেই এক নিমিষে ছুঁড়ে ফেলে দিয়েছিল। জাঙ্কুকও যদি কোনোদিন তেমনটা করে, ভয় তার বুকটা ধক করে উঠল। চোখের কোণ দুটো ঝাপসা হয়ে আসতে চাইল। ঠিক তখনই তার অন্তরের গহীন থেকে এক অবাধ্য সত্তা চিৎকার করে বলে উঠল, নাতে, জাঙ্কুক আর পাঁচটা পুরুষের মতো নয়। সে অনেকের দলে পড়ে না। ছাড়া হলে তো সেদিনই তোকে ছেড়ে চলে যেত, যেদিন তুই তার বিছানায় বসে অন্য এক প্রতারক পরপুরুষের জন্য অস্ত্র বিসর্জন দিয়েছিলি। এমন ভাবনা উষ্টা ধরে এক চিলতে প্রশান্তের হাসি ফুটে উঠল তার। সে আনমনে বলে ফেলল, জাঙ্কুক একদম আলাদা দাদি, ও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। নাজামাইয়ের সঙ্গে দেখছি খুব প্রিয় জমে উঠেছে তোমার। তো এবার সত্যি সত্যি লজ্জা লাল হয়ে উঠল। সেই লজ্জা মেশানো কণ্ঠে বলল, যা দাদি, কি যে বলো না, আমি গেলাম, মাকে হেল্প করতে হবে। কিন্তু দাদি বাধা দিয়ে বলে উঠল, যেন গোসল করে আসে। অতপরতে সে নিজের কক্ষে প্রবেশ করলো আর দেখলো টেবিলের উপর জাঙ্কুকের ফোনটা এক টানা বেজে চলেছে। বিছানায় মানুষটাকে না দেখে সে ওয়াশরুমের দিকে তাকালো এবং বুঝলো দরজাটা ভেতর থেকে বন্ধ। ফোনটা কেটে গিয়ে আবার নতুন করে বাজতে শুরু করলো। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলো স্ক্রিনে লিজা আপু নামটা জলজল করছে। তাই আর দেরি না করে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে আলতো করে টোকা দিয়ে বলল, জাঙ্কুক শুনছেন? লিজা আপু ফোন করেছে, রিসিভ করবো? তাই কথা শেষ করার আগেই রহস্যময় দরজাটা খুলে গেল। জাঙ্কুক বেরিয়ে এলো। তার মুখে টুথব্রাশ আর কোলগেটে সাদা ফেনা দাঁত ব্রাশ করতে করতেই সে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করলো, কে ফোন করেছে? লিজা। বাকি কথা বলার আগেই তে মুখ থেকে আর কথা বের করতে পারল না। বিস্ময়ে তার দুই ঠোঁটের মাঝখানে দূরত্ব বেড়ে গেল। সে এক ছটকায় জাঙ্কুকের মুখ থেকে ব্রাশটা টেনে বের করে নিয়ে তীব্র বিস্ময় আর খুব মেশানো গলায় বলল, এটা তো আমার ব্রাশ, আপনি আমার ব্রাশ দিয়ে কেন দাঁত মাজছেন? জাঙ্কুক অত্যন্ত নির্বিকার, যেন কিছুই হয়নি, গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার টানতে ভুলে গেছি তো, তাই বলে আপনি আমারটা দিয়ে করবেন? রাতেও তো এটা দিয়ে করেছিলাম, আপনি রাতেও এই ব্রাশে, আর আমি একটু আগে এটা দিয়েছি। আপনি কি করে পারলেন এটা করতে? তে ঘৃণায় মুখ কুচকে ফেললে জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে মুখ ভর্তি ফেনা ফেলে এসে বলে উঠল, কেন হাত দিয়ে পারলাম? ছি, আপনি একটা, আপনার কি ন্যূনতম ঘৃণাবোধ নেই? জাঙ্কুক এবার একটু মুচকি হাসলো এক অদ্ভুত অধিকারের চাহনি তেতির দিকে তাকিয়ে বলল, এতে ঘৃণার কি আছে শুনি? আমি আর আপনি কি আলাদা? আমি আর আপনি তো একই সত্তা। তাছাড়া এমনিতেও তো কোনো না কোনো একদিন আপনার মুখ থেকে আমার মুখ মিলেমিশে একাকার হয়ে যাবে। সো ভাব নিয়ে লাভ নেই। শেষের কথাগুলো এক চরম উদাসীন ও রোমান্টিক ভঙ্গিতে বলেই জাঙ্কুক চট করে তার হাত থেকে ব্রাশটা কেড়ে নিল এবং পুনরায় মুখের ভেতর পুড়ে নিলে তে শুধু ক্ষুব্ধ হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সময়টা দ্বিপ্রহর। মধ্যভোজের পর্ব শেষ করে একে একে সবাই যখন যার যার ঘরে আশ্রয় নিলেন, তুই তখন টেবিলের অবশিষ্ট সব গুছিয়ে মায়ের সাথে রান্নাঘরে নিয়ে যাওয়ার উপক্রম করলো। কিন্তু মেয়ের হাত থেকে পাত্রটা আলতো করে সরিয়ে নিয়ে যেহব বলে উঠল, ওসব তোকে করতে হবে না মা, আমি একাই গুছিয়ে নিচ্ছি, তুই বরং ঘরে যা, জামাইয়ের কিছু লাগবে কিনা একটু গিয়ে দেখ। মায়ের কথা শুনে লজ্জায় পড়ে গেলতে সে কিছু টামটামতে করে নিচে সরে বলল, ওনার বোধহয় এখন কিছু লাগবে না মা, প্রয়োজন থাক বা না থাক তো বোঝা, এসব রান্নাঘরের কাজ তোকে করতে হবে না। মায়ের অকাঠ্য আদেশের পর দেয়ার প্রতি উত্তর করার সুযোগ পেল না। যেহব দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে যেতেই সে এক বুক দ্বিধা আর জড়তা নিয়ে ড্রয়িং রুমের বিশাল সোফাটা এসে চুপটি করে বসলো। নিজের পরনের জমকালো শাড়িটার আঁচল আঙুলে জড়াতে জড়াতে মৃদুস্বরে বলে উঠল, দাদির জোড়াজড়িতে শাড়ি পরে এমন সঙ্গের মতো সাজগ্রস্ত করলাম, এখন ঘরে যেতে যে লজ্জায় পা চলছে না। খাবার টেবিলে মানুষটা যেভাবে ড্যাপ করে তাকিয়েছিল, আল্লাহ একেবারে নির্লজ্জ। কি এতে এখানে একা একা বসে কি করছিস? হঠাৎ যেভাবে কণ্ঠস্বরে সে চমকে উঠল। মাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে ধরফর করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল।
অপ্রস্তুত মুখে কিছু একটা কৈফিয়ত দিতে যাবে, ঠিক তখনই পাশের কক্ষ থেকে এক গম্ভীর অথচ চড়া কণ্ঠের ডাক ভেসে এলো। ওগোতে, শুনছেন? একটু রুমে আসুন তো। মুহূর্তের মধ্যে তের ফর্সা মুখখানি লজ্জায় বিস্ময়ে রক্তিম বর্ণ ধারণ করলো। সে এক প্রকার ভরকে গিয়ে মায়ের দিকে তাকাতেই যে পরিস্থিতি হালকা করে মৃদু কাশির কৃত্রিম অভিনয় করলো। অতঃপর অত্যন্ত ব্যস্ততা দেখিয়ে বলে উঠল, আরে মশলার কৌটোটা আবার কোথায় রাখলাম? এই বলে তিনি যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই দ্রুত পায়ে প্রস্থান করলেন। মায়ের এই সলজ্জ পলায়ন দেখে তার মনে হলো যেন মাটির সাথে মিশে যাচ্ছে। ঠিক তখনই আবার সেই অধৈর্য কণ্ঠের আহ্বান শোনা গেল। তে এবার আর কালক্ষেপণ করার সাহস পেল না সে। দ্রুত পায়ে হেঁটে গিয়ে ঘরের ফেরানো দরজাটা আলতো ধাক্কায় ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলো বিছানা হেলান দিয়ে কোলের উপর ল্যাপটপ রেখে অত্যন্ত মনোযোগের সাথে কাজ করছে জাংকুক। তার কুঞ্চিত ভুরু যুগল এবং দাঁত দিয়ে নিচের ঠোঁট কামে ধরে অনবরত কিবোর্ডে আঙুল চালানোর ভঙ্গি বলে দিচ্ছিল সে কতটা মগ্ন। দরজার কাছে নিশ্চল দাঁড়িয়ে থাকতেই হঠাৎ জাংকুক ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলে উঠল, চোখ দিয়ে কি লেখাও যদি শেষ হয়ে থাকে তবে দয়া করে একটু কাছে আসুন। হঠাৎ এমন অপ্রত্যাশিত মন্তব্যে সে বিষম খাওয়ার উপক্রম করলো। সে দ্রুত নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কৃত্রিম ক্ষোভের সাথে প্রশ্ন করলো, এমন অদ্ভুতভাবে লোক ডেকে বাড়ি মাথায় করার মানে কি শুনি? জাংকুক এবার ল্যাপটপ থেকে মুখ তুলে তার দিকে তাকালো। ঠোঁটের কোনো এক চেতে দুষ্ট হাসি বজায় রেখে বলল, আমার মুখ, আমার বউ, আমি যেভাবে খুশি সেভাবে ডাকবো, তাদের লোকের আপত্তি থাকার তো কথা নয়। মেয়েটা আবার দমে গেল। তার মুখে সমস্ত কথা যেন এক নিমিষে হারিয়ে গেল। ঠিক তখনই রুক্ষ নীরবতা ভেঙে জাংকুকের মুঠোফোনটা সশব্দে বেজে উঠল। জাংকুক ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটার দিকে একবার তাকিয়ে চট জলদি কলটা রিসিভ করে কানে ধরল। সংক্ষিপ্ত স্বরে বলল, বল। তৎক্ষণাৎ উপাস থেকে এক উচ্ছ্বসিত ও অনুযোগ ভরা কণ্ঠ ভেসে এলো, দ্যাট ইজ নট ফেয়ার ভাইয়া। আমি তোমার একমাত্র ছোট ভাই, আর তুমি সবাইকে কঠোরভাবে বারণ করে দিলে যেন ভাবে একটা ছবি আমাকে না পাঠানো হয়। আমি এক্ষুনি ভিডিও কল করছি, তুমি আমাকে ভাবিকে দেখাও। জাংকুক অত্যন্ত দৃঢ় ও কৌতুকপূর্ণ স্বরে বলে উঠল, একদমই না। আমার সুন্দর বউকে দেখতে হলে তোকে আগে দেশে ফিরতে হবে। তাদের কথোপকথন শুনে আর জাংকুকের এই প্রতিটা অধিকার বোধ মাখানোর শব্দ তের বুকের ভেতরে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করছিল। একজন পুরুষের কতখানি অধিকার থাকলে এভাবে আমার বউ বলে ডাকতে পারে, এই অনুভূতিটা সম্পূর্ণ নতুন। কিন্তু এর রেশ যেন এক পরম তৃপ্তির। নিজের ভাবনায় অত সাগরে যখন তে ডুব দিচ্ছিল, তখন কখন যে জাংকুক অভ্যাসের কল কেটে দিয়ে তাকে ডাকতে শুরু করেছে সে টেরই পায়নি। সম্বিত ফেলল যখন মানুষটার তীক্ষ্ণ কণ্ঠস্বর তার কর্ণে আঘাত করলো। কি কথা কানে যায় না? মুহূর্তে হক চকিয়ে গেল সে। তুতলিয়ে বলল, যায় তো, তাহলে দূরে কি করছেন? কাছে আসুন। কাছে খানিকটা বিস্ময় নিয়ে সে কথাটা বলতেই জাংকুক ফটাফট বলে উঠল, এত অবাক হচ্ছেন কেন? যেন আপনাকে বলেছি তে একটা কিস দেন তো। পুনরায় লজ্জায় মিহিয়ে গেল মেয়েটা। ভাবলো লোকটা এমন কেন, খোঁচা না দিয়ে ভালো করে কথা বলতে পারে না? বাড়িতে সবার সাথে ঠিক ভালো করে হেসে হেসে কথা বলছিল, শুধু তার বেলা যত খোঁচাখুচি। আচমকা গাল ফুলিয়ে নিল সে। ধাপাধাপ পা ফেলে খাটের পাশে মানুষটার কাজ ঘেঁষে দাঁড়াতেই কাত হয়ে সরে পড়লো জাংকুক। চোখ বড় বড় করে বলল, আরে আমার ফুলের মতো চরিত্রে আপনি দাগ লাগানোর চেষ্টা করছেন। দূরে শোন বলছি। এক্ষুনি আবার কন্ট্রোললেস হয়ে আপনার নরম গরম ঠোঁটে দু চারটে চুমু বসালে মনে মনে বলবেন লুচ্চা। তো সাবধান। সাথে সাথে সরে এলোতে লজ্জায় আয় ঢাই করতে করতে বলল, কেন ডেকেছেন? কিস করতে। মুহূর্তে চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল। একটা বিস্ময় নিয়ে মানুষটার পানে তাকাতে জাংকুক একটা ভুরু নাচিয়ে বলল, হোয়াট? এভাবে তাকাচ্ছেন কেন? যেন সত্যি সত্যি কিস চেয়েছি। জগ থেকে পানি ঢেলে দিয়ে আমাকে। তৃষ্ণা পেয়েছে আমার, কাছে মন বসছে না। আহা কি মিষ্টি সেই আবদার। তবে জনাবের আবদার শুনে সর্বাঙ্গ জ্বলে গেল তে। মনে মনে মুখ বাঁকিয়ে জগ হতে এক গ্লাস পানি ঢেলে মানুষটার হাতে ধরিয়ে দিতেই মিটি মিটি হেসে উঠল জাংকুক। 3 ঢোকে সম্পূর্ণ পানিটা পান করে বলল, অতি সেবাতে লেগে থাকুন, একদিন শত বাচ্চার জননী হবেন। গত একটা সপ্তাহ ধরে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে জাংকুকের। নতুন বউকে নিয়ে নিজের চেনা জায়গায় ফিরে এসেছে। দিনগুলো বেশ এক অদ্ভুত মাদকতায় কাটছে। বিশেষ করে তেকে খেপানোটা এখন তার প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছে। মাঝে মাঝে তার মনে হয় মেয়েটা বড্ড সরল, একটু বেশি অবুঝ। যখন সে অবাক হয়ে ডাগর ডাগর চোখ দুটো মিলে তাকায়, তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ওই মায়াবী চোখের ফাঁদিতে একদিনে সঁপে দিয়েছিল নিজের মনটা। সে আনমনি দাঁত দিয়ে নিজের
ঠোঁটটা চেপে ধরলো, তারপর ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দিকে চেয়ে একটু গলা চড়িয়ে বলল, এক কাপ কফি দিতে কত চোখ লাগে? কফির কাপে সাঁতার কাটছেন নাকি? ওপাশ থেকে কোনো প্রতি উত্তর এলো না। জাঙ্কুকের কথা না বাড়িয়ে আবারও টিভির পর্দায় চোখ ফেরালো। ঠিক 1 মিনিটের মাথায় নিঃশব্দ চরণে এসে দাঁড়ালোতে মানুষটার হাতে কফির কাপটা ধরিয়ে দিতেই সে তাতে এক তৃপ্তি চুমুক দিল, কিন্তু দৃষ্টি টিভির দিকে নিবদ্ধ রেখে বাঁকা সুরে বলল, ধন্যবাদ, তবে কফিটা কেমন যেন পানসে লাগছে। রাগ করে আবার নিজের অমূল্য থুথু মিশিয়ে আনেননি তো? তে চমকে উঠে বলল, মানে? বাংলাতেই বললাম, এত মানে করেন কেন বলুন তো? তাছাড়াও আমি বই নিয়ে ঘুরি না, তাই আপনার সব উত্তর দিতে পারবো না। মূর্তি সর্বাঙ্গ জ্বলে গেল। তের ইচ্ছে করলো কফির কাপটা কেড়ে নিয়ে চলে যেতে, কিন্তু ওই যে সাহসে কুলালো না। অভিমানে মুখ ফিরিয়ে সে যখনই পা বাড়াবে ঠিক তখনই চারপাশটা আচমকা স্তব্ধ করে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার এসে গ্রাস করলো পুরো ড্রয়িং রুম। হঠাৎ এই তাল ভঙ্গে জাঙ্কুক চরম বিরক্ত হয়ে একটা চবর্গীয় শব্দ উচ্চারণ করে অবলীলায় বলে উঠল, তোর ভাল লাগে না? তা শুনেতে মনে মনে বেশ মজা পেল। সে উষ্ঠ ধরা এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল, বেশ হয়েছে। কিন্তু জাঙ্কুকের কানকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। সে অন্ধকারের মধ্যেই চোখ দুটো সরো করে এর অবয়বটা খোঁজার চেষ্টা করলো। কিছু দেখা না গেলেও সে আন্দাজ করতে পারলো বউ তার অন্ধকারে হন হন করে চলে যাওয়ার চেষ্টা করছে। তাই সে তার তরুপের লাশটা ফেললো। কণ্ঠে এক কৃত্রিম গম্ভীরতা এনে বলল, এই অন্ধকারে বেশি ফুটেফুটি করবেন না যেন। আমাদের বাড়ির ঠিক পিছনে ওই যে মস্ত অশুদ্ধ গাছটা আছে না, সেখানে এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাস। বড় বড় ওঝা এসেও তাকে তাড়াতে পারেনি। কথাটা শোনা মাত্রই তের পায়ের গতি স্তব্ধ হয়ে গেল। অন্ধকারের বুকে তার চোখ দুটো ভয়ে আরো বড় হয়ে উঠল। কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আপনি আপনি মিথ্যে বলছেন তাই না? মিথ্যে বলে আমার কি লাভ? বাই দ্য ওয়ে, আপনার ঠিক পিছনে যদি কেউ এসে দাঁড়ায় তবে আমার দোষ দেবেন না যেন। শুনলাম সে নাকি তার কথা শেষ হওয়ার আগেই তে ও মা গো বলে একটা মৃদু চিৎকার দিয়ে অন্ধকারের মধ্যেই অন্ধের মতো ছুটে এসে জাঙ্কুকের গা ঘেঁষে বসে পড়ল। তাকে এতটা ভয়ে কুকড়ে দিতে দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে রসদ পেয়ে আরো বাড়িয়ে বলল, সম্ভবত ওটা একটা অতৃপ্ত নারী আত্মা। রাত 12টা বাজলে নাকি ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়। ভয়েতে সোফার উপর নিজের পা দুটো গুটিয়ে নিল। স্বামীর ডান বাহুটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে শোধালো, আপনি আপনি নিজে দেখেছেন? না, আমি জাস্ট লোকমুখে শুনেছি। কোনো মতে নিজের ভিতরের হাসির উথাল পাথাল ঢেউ চেপে রেখে সেই কথাটা বলে কান্তি তে ভয়ের চোটে আরো সেটে গেল তার দিকে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে মিনমিনিয়ে বলল, বাবা মা কখন ফিরবেন? আজ বোধহয় আর আসছেন না। কেন? কেন আবার? দেখছেন না বাইরে কেমন উলয়ঙ্কারে বৃষ্টি হচ্ছে। আমার নানুর বাড়ির লোকজন তো আরও তো নিষ্ঠুর নয় যে এই দুর্যোগে বেরোবে। তাছাড়া আপনি এভাবে আমার শরীর ঘেঁষে আছেন কেন শুনি? মতলবটা কি? অভিমানীতে তৎক্ষণাৎ ছিটকে সরে গেল। 2 হাত মুঠো করে চোখ দুটো জোরে বুঝে অন্ধকারের দিকেই মুখ ফিরে রইল। বউকে দূরে সরে যেতে দেখে জাঙ্কুকের বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হলো। সে একটু গলা ছেড়ে নাটকীয় ভঙ্গিতে আবার শুরু করলো, একদিন এরকমই এক বৃষ্টির রাতে মা তাকে নিজের চোখে দেখেছিল। তে আর কৌতূহল চেপে রাখতে পারলো না, জিজ্ঞাসা করলো, কাকে? কাকে আবার? ওই ভূতিটাকে যারা বড্ড ভয় পায় সে নাকি ঠিক তাদের পেছনে এসে কানে ফু দেয়। ব্যাস, জাঙ্কুকের বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগে সমস্ত দেওয়াল ভেঙেতে আবারও তীব্র বেগে এসে আশ্রয় পড়ল জাঙ্কুকের শরীরের উপর। তার চওড়া বাহুটা এবার আরো মরিয়া হয়ে জড়িয়ে ধরলো। তা দেখে মনে মনে হাসলো জাঙ্কুক, কিন্তু তার সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক বিকট শব্দে বজ্রপাত হলো, যেন মেঘের বুকটা 2 টুকরো হয়ে গেল। সেই কান ফাটানোর শব্দে তে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে শয়তান ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের কোলে। 2 কোমল বাহু দিয়ে মানুষটার গলাটা এমনভাবে পেঁচিয়ে ধরলো যেন এটাই এই পৃথিবীর বুকে তার একমাত্র নিরাপদ আশ্রয়। অতর্কিত আক্রমণে থমকে গেল জাঙ্কুক। এক মুহূর্তের জন্য যেন তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই তের উষ্ণ শরীরের মৃদু কম্পন আর তার কোমলতার স্পর্শে তার চওড়া বক্ষে এক তীব্র আলোড়ন সৃষ্টি করলো। দ্রুত শ্বাস প্রশ্বাসের কারণে তের বুকের ওঠানামা আসতে পড়তে লাগলো তার প্রশস্ত সিনায়। সে অন্ধকারের মধ্যে খুব করে টের পেল বউকে ঘায়েল করতে গিয়ে সে নিজে কোন চোরাবাড়িতে হারিয়ে গেছে।
এক অদ্ভুত নেশা আর ঘোর লাগা গ্রাস করে নিল তাকে। শুকনো মুখে একটা ঢোক গিলল, ওষ্ঠধর কাঁপিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু অদ্ভুত বিষয়, তার কণ্ঠ ছিঁড়ে কোনো শব্দ বেরোলো না। বুকের ভিতর এক পোড়া শুরু হয়েছে ততক্ষণে। সে পুনরায় বহু কষ্টে নিজের অবাধ্য গলা চিরে ডাকলো, তে। এরপর কেটে গেল অনেকটা সময়। মুষলধারে ঝরে পড়া বৃষ্টি সেই তাণ্ডব থেমে গেছে অনেক আগেই। ড্রয়িং রুমে বিদ্যুৎ চলে এসেছে। জাঙ্কুকতে তখনও একে অপরের উষ্ণ অলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। সময় যেন থমকে দাঁড়িয়েছিল তাদের সেই নিবিড় সান্নিধ্যে। দুজনেরই অক্ষি পল্লব বন্ধ, আর একে অপরের নাসিকা পথ থেকে নিঃসৃত তপ্ত ও ঘন শ্বাস আশ্রয় পড়ছিল পরস্পরের ত্বকে। জাঙ্কুকের মাথাটা সোফায় গিয়ে অলসভাবে এলানো। ঠিক সেই মুহূর্তে স্তব্ধ ভেঙে তার মুঠোফোনটা তীব্র শব্দে বেজে উঠল। কলটা কেটে গিয়ে আবার কলটা বেজে উঠল। পরক্ষণেই ফোনটা আবার সশব্দে কেঁপে উঠতেই তে বিরক্তিতে উষ্টির কোণে এক চবর্গীয় শব্দ উচ্চারণ করলো। পিটপিট করে যখন সে তার ভারী চোখের পাতা দুটো মিলল, তখনই সম্বিত ফিরল তার। নিজেকে আবিষ্কার করলো স্বামী নামক মানুষটার সুদীর্ঘ বাহুডরে, একদম তার বুকের খুব কাছে। মুহূর্তের মধ্যে তার চোখের মণি দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। লজ্জার এক তীব্র স্রোত বয়ে গেল তার শিরায় শিরায়। সে তড়িঘড়ি করে মানুষটা সেই মায়াবী বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই বাধার সম্মুখীন হলো। কিন্তু তার আসম্যক নড়াচড়ায় জাঙ্কুকেরও ঘুমের ঘরে নড়াচড়ে উঠে বসলো। অভূত ভাষায় অস্পষ্টে কিছু একটা বিড়বিড় করতে করতে সে তীর কোমরে তার হাতের বাঁধন আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ফলস্বরূপ মেয়েটার দম বন্ধ করা এক পরিস্থিতির মুখোমুখি হলো। লজ্জায় জড়তা তার গলা শুকিয়ে কাট কোনো মতো একটা শুকনো ঢোক গিলে অতি ক্ষীণ স্বরে বলল, ছাড়ুন। কিন্তু সেই মৃদু স্বরে জাঙ্কুকের সুপ্তির অতল গহ্বর পর্যন্ত পৌঁছানোর আগেই ঘরের বাতাসে মিলিয়ে গেল। কোনো উপায়ন্তর না পেয়ে সে মরিয়া হয়ে তার নখ দিয়ে মানুষটার শক্ত বাহুতে বেশ জোরে একটা চিমটি কেটে বসলে জাঙ্কুক আশব্দ করে চোখ মেলল। ঘুম জড়ানো চোখে তাকাতেই যখন সে দেখলো তার অর্ধাঙ্গিনী কাঁচু মাচু মুখে অপরাধীর মতো চেয়ে আছে, তখন তার ভুরু জোড়া কুঁচকে গেল। কিছুটা বিরক্ত ও কিছুটা বিভ্রান্ত হয়ে সে বলল, কি সমস্যা আপনার? মাঝরাতে এভাবে খোঁজাখুঁজি করছেন কেন? আপনি আমাকে ধরে আছেন। এই কথাটা অত্যন্ত মিনমিন করে বলতেই জাঙ্কুকের মস্তিষ্কে ঝড়ের বেগে খেলে গেল কিছুক্ষণ আগের ঝড় বৃষ্টির সমস্ত স্মৃতি। তারা কিভাবে ভয় আর আবেগের মিশেলে একে অপরকে জড়িয়ে ধরেছিল। মুহূর্তের মধ্যে সব মনে পড়ে গেল তার। মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে সে কৃত্রিমভাবে খুব খুব করে কেসে উঠল। তারপর দ্রুত তাকে পিঠ থেকে হাত সরিয়ে নিতেই মেয়েটা যেন খাঁচামুক্ত পাখির মতো তড়িৎ গতিতে তার উপর থেকে সরে দাঁড়ালো। তারপর লজ্জায় রাঙা মুখটা আড়াল করতে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পায়ে সেখান থেকে পালালো। রাত তখন 11টার কাছাকাছি। রাতের খাবার শেষ করে তে রান্নাঘরের অবশিষ্ট কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। খাবারগুলো সযত্নে ফ্রিজে রেখে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে একটু বাসনকোসনগুলো সাবান দিয়ে ধুয়ে নিল সে। তারপর এক গ্লাস পানি ঢক ঢক করে গিলল, কিন্তু কিছুতেই তার মনের অস্থিরতা কমছে না। তখন কি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে ভাবতেই নার্ভাস লাগছে তার। বুকের মধ্যে এখনো টিপ টিপ করছে। কি ভাববে লোকটা তাকে? এমনিতেই কথায় কথায় যেভাবে তাকে হ্যাংলা প্রমাণ করে, এইটুকু মস্তিষ্কে এত চিন্তাধারা আর ধরছে না তার। অথচ এই মুহূর্তে শোবার ঘরে ফিরে যাওয়ার মতো সাহসও সঞ্চয় করতে পারছে না। তাই অনেক ভেবে চিন্তে মনে স্থির করলো আরও অন্তত আধ ঘন্টা সে রান্নাঘরে কাটিয়ে দেবে। ততক্ষণে হয়তো জাঙ্কুক গভীর ঘুমে তলিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সমস্ত চিন্তা এক পাশে সরিয়ে রেখে সে রান্নাঘরের মসৃণ স্ল্যাবের উপর দুপা তুলে আরাম করে বসলো। এরপর কেটে গেল বেশ অনেকটা সময়। তারপর ঢুকলো তার রুমের ভিতর। সে দেখলো জাঙ্কুক বিছানায় বসে এক হাত দিয়ে নিজের বুক শক্ত করে চেপে ধরে আছে, আর তার মুখ খাওয়াবে তীব্র যন্ত্রণার ছাপ। এই দৃশ্য দেখা মাত্র তার মনের ভিতরের ভূতের মতো ভয়ে কপরের মতো উড়ে গেল। সেখানে জায়গা করে নিল তীব্র এক কৌতূহল আর উদ্বেগ। সে ভুরুকুটি করে মানুষটার দিকে এগিয়ে গিয়ে শোধালো, জাঙ্কুক, কি হয়েছে আপনার? এভাবে বুক চেপে ধরে বসে আছেন কেন? সাথে সাথে বউয়ের পানে চোখ তুলে তাকালো জাঙ্কুক। খানিকটা রাগ নিয়ে বলল, শখ হয়নি আমার এভাবে থাকতে, বুকে ব্যথা করছে। ব্যথা করছে কেন? মানুষ একটু একটু নির্দয় হয় জানতাম, কিন্তু বিশ্বাস করুন আপনার মতো নির্দয় আজ আমি প্রথম দেখলাম। উফ, তখন যে ক্ষুধার্ত শ্রেণীর মতো ছাপিয়ে পড়েছিলেন, হাঁটুটা কোথায় পড়েছিল সে খেয়াল আছে আপনার? তা থাকবে কেন? আপনি তো তখন আমার দম বন্ধ করতে উঠে পড়ে লেগেছিলেন। মানুষটার এই
অকপট ও রসাত্মক অনুযোগে শুনে তের কান দুটো লজ্জায় গরম হয়ে উঠল। সে কাচুমাচু করে তোতলামি করে বলল, সরি, আসলে তখন আপনার শরীর গুলি মারি। যান, রসুন দিয়ে সরিষার তেল গরম করে আনুন। যেমন ব্যথা দিয়েছেন তেমনি আপনাকে সারতে হবে। কাচুমাচু মুখ আরো কাচুমাচু করে নিল তে। দরজার বাইরে পা বাড়াতে গিয়েও থেমে গেল। মিনমিন করে বলল, নিচে যেতে ভয় লাগছে। কেন? নিচে কি কোনো বাঘ কিংবা ভাল্লুক ওত পেতে বসে আছে যে আপনাকে গিলে খাবে? তবুও নড়তে। ছোট থেকে তার ভূতের ভয়, যে পরিমাণের জিনের গল্প শোনায় তার দাদি, এরপরেও তে নড়ছে না দেখে জাঙ্কুক মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করলো। ভূতনি ফুতনি কিচ্ছু নেই, ইভেন বাড়ির পিছনে বড় গাছটাও নেই। যা শুনে চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল তের। তার মানে তখন আপনি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলেছিলেন? ভয় না দেখালে কি আপনি সুযোগের সদ্ব্যবহার করে ওভাবে আমার বুকে ঝাঁপিয়ে পড়তেন? নিহাত আমি একজন সচ্চরিত্র পুরুষ, মনটা একদম ফুলের মতো পবিত্র। অন্য কেউ হলে বুঝতেন এক হালাল পুরুষের বুকে এভাবে ঝাঁপিয়ে পড়ার পরিণতি কি হতে পারত। উফ, আর বকবক না করে জানতো এখন। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। এই বাচ্চা লোকটার সঙ্গে তর্ক করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কিছুক্ষণ পরতে একটা বাটিতে করে গরম রসুন তেল নিয়ে ঘরে ফিরল। তখন জাঙ্কুক বিছানায় বসেছিল। তাকে ঘরে ঢুকতে দেখে সে তার শরীরের আকাশি রঙের গেঞ্জিটা একটানে মাথা গলিয়ে খুলে ফেলল, যার ফলে তার উন্মুক্ত সুগঠিত বক্ষপট চোখের সামনে ভেসে উঠতেই তে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার হৃৎপিণ্ড যেন দ্বিগুণ গতিতে স্পন্দিত হতে লাগলো। তে নার্ভাসনেস কাটানোর চেষ্টা করে চোরের মতো এগিয়ে গেল মানুষটার দিকে। কোন জায়গাটাতে লেগেছে বেশি? জাঙ্কুক তার গভীর দৃষ্টিতে এর উপর নিবদ্ধ করে নিজের বুকের বাম পাশে হাত রেখে অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, এই যে ঠিক বুকের বাম পাশে। তে পুনরায় শুকনো একটা ঢোক গিলল। তার পঞ্চ ইন্দ্রিয় যেন অবশ্যই আহত হতে চাইল। কাঁপতে শুরু করলো তার দুই হাতের আঙুলগুলো। সেই কম্পিত আঙুলের দাগায় সামান্য উষ্ণ তেল নিয়ে, পরম জড়তা আর দ্বিধা নিয়ে সে যখন মানুষটার বুকের বাঁ পাশে আলতো করে স্পর্শ করলো, জাঙ্কুক তখন আর চোখে সেই লজ্জায় রাঙানো মুখটা ঘোর লাগানো দৃষ্টিতে দেখতে থাকলো। তে অনুভব করতে থাকলো জাঙ্কুকের মুখখানা তার দিকে এগিয়ে আসছে। সে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই সাথে সাথে চোখ নামিয়ে নিল। সেই চোখের চাহনি তে স্পষ্ট বুঝতে পেরেছিল। তে লজ্জায় আড়ষ্ট হয়ে বুকের ধুকভুকানি নিয়ে উঠে যেতে নেবে ঠিক তখনই জাঙ্কুক তার হাতটা ধরে নিজের কোলে বসিয়ে নিল আর তের অধর জোড়া নিজের অধরের সাথে মিশিয়ে নিল। সাথে সাথে তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। জাঙ্কুকের এমন কাণ্ডে সে হতভম্ব হয়ে গেল। তে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল যেন। এদিকে জাঙ্কুক তের কোমর জড়িয়ে আরো নিজের কাছে টেনে নিল। তে নিজের সজ্ঞানে ফিরে আসতেই জাঙ্কুককে এক ধাক্কায় নিজের থেকে সরিয়ে নিল আর সে লজ্জায় রুম থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুক তের চলে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এরপর কেটে গেল আরো বেশ কয়েকদিন। তে আর জাঙ্কুকের সম্পর্কটা আগের থেকে উন্নতি হয়েছে। তাদের মধ্যে দূরত্ব অনেকটা কমে গেছে। তে আর জাঙ্কুক দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ এখনো প্রকাশ করেনি। অবশ্য জাঙ্কুক তার কাজ দিয়ে বুঝিয়ে দেয় সে তেকে ভালোবাসে। রাত তখন 10টা। তে রান্নাঘরের কাজ শেষ করে রুমে প্রবেশ করতেই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। জাঙ্কুক একটু আগে এসেছে তার কাছ থেকে। এই রুমের ভেতর ঢুকতে জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো। মানুষটা সুগঠিত কোমরে কেবল একটি ধপধপে সাদা তলে জড়ানো। সদ্য গোসলের পর তার ভেতরের পুরুষত্ব অভাব যেন আরো তীব্র হয়ে উঠেছে। ভেতরের ভেজা চুলগুলো অবাধ্য হয়ে কপালে লেপটে আছে আর দুই চোয়াল বেয়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা গড়িয়ে পড়ছে তার চিবুক ছুঁয়ে। হঠাৎ অনাবৃত মায়াবী রূপের সম্মুখীন হয়ে তে থতমত খেয়ে গেল। একবার দেখি লজ্জিত নয়নে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল সে। তড়িঘড়ি করে কফির কাপটা পাশের টেবিলে নামিয়ে রেখে যেই না সে তড়িৎ পায়ে ঘর থেকে পালাতে যাবে, অমনি একটা শক্ত উষ্ণ হাত এসে চেপে ধরলো তার কোমল কবজি। সে কিছু বুঝে ওঠার আগে একটা হ্যাঁচকা টানে জাঙ্কুক তাকে নিজের বুকে টেনে নিল। অতর্কিত সেই টানে টান সামলাতে না পেরে সরাসরি হুমড়ে খেয়ে পড়লো জাঙ্কুকের উন্মুক্ত বুকে। মুহূর্তের মধ্যেতে ডাগর ডাগর চক্ষু জোড়া বিস্ময় বড় হয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকবুকানি যেন নিজের কানকে ছাইয়ে যাচ্ছে। সে লজ্জায় আর আড়ষ্টতায় সে উন্মুক্ত সিনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু জাঙ্কুক তাকে এত সহজে মুক্তি দেওয়ার পাত্র নয়। সে তার অর্ধাঙ্গিনীকে ধরে রেখে আরো নিজের সাথে মিশিয়ে নিল। তে কোনো মতে ঢোক গেলে বলে উঠল, জাঙ্কুক প্লিজ ছাড়ুন না। কেন, কি কাজ আছে এখন?
তোমার এখন আর কোনো কাজ নেই, এখন তোমার কাজ হচ্ছে আমার সেবা করা। জাঙ্কুকের এহেন কথা শুনে তে সারা শরীর শিউরে উঠল। সে চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু জাঙ্কুক যেন আরো বেশি তেকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে বারংবার। জাঙ্কুক নেশাতুর চাহনি নিয়ে তের কপাল থেকে চুল সরিয়ে কানের পিছনে গজিয়ে দিল। তারপর তের কানে ফিসফিসিয়ে বলে উঠল, তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারোনি তে? তে কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো সত্যি এই মানুষটাকে ভালোবেসে ফেলেছে। কিভাবে হয়েছে সে নিজেও জানে না। সে জাঙ্কুককে কোনো মতে নিজের কাছ থেকে সরিয়ে নিল। যেই না রুম থেকে বেরিয়ে যাবে অমনি জাঙ্কুক দরজাটা আটকে দিল। তের আর নড়ার মতো সক্ষমতা হলো না। সে সেখানে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে শাড়ির ভিতর হাত গলিয়ে তের ওদরে নিজের হাতে চাপ প্রয়োগ করলো। মূর্তি তের শরীরের সারা লোমকূপ দাঁড়িয়ে গেল। তে নিজেকে সামনে নিয়ে বলে উঠল, জাঙ্কুক কি করছেন আপনি? জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তে সেই চোখের দিকে তাকাতে পারল না। জাঙ্কুক তের থুতনি ধরে নিজের দিকে ফেরালো। তারপর তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। আজকে তে আর জাঙ্কুককে সরিয়ে দিল না, বরং সেও জাঙ্কুককে সায় দিতে লাগলো। তার শরীর যেন জাঙ্কুকের সান্নিধ্য পেতে চাইল। তে জাঙ্কুককে হুট করে জাপটে ধরলো। জাঙ্কুকও মুস্কি হেসে নিজের সহধর্মিণীকে আগলে নিল। কিছুক্ষণ পর দুজনের আশ্রয় হলো বেডের উপর। রুমের লাইট অফ। জাঙ্কুক তের উপর ঝুঁকে তের মুখমণ্ডলে তাকিয়ে বলে উঠল, বউ পাখি, নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছে এতদিন, কিন্তু আজ প্লিজ নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজ অন্তত স্বামীর অধিকারটা আমাকে দিয়ে দাও। তের চোখ বেয়ে শুধু 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। সে জাঙ্কুকের গালে 2 হাত রেখে মাথা নেড়ে সম্মতি দিল। তের সম্মতি পাওয়া মাত্রই জাঙ্কুক যেন উন্মাদের মতো তের উপর ঝাঁপিয়ে পড়ল। তের সর্বাঙ্গে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তেও নিজেকে সম্পূর্ণ সঁপে দিল জাঙ্কুকের হাতে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।